বিদ্যুৎ আমাদের জীবনের জন্য কতটা প্রয়োজন। বিদ্যুৎ ছাড়া কোনো মানুষের পক্ষেই একদিন কাটানোও যেন অসম্ভব। ভাবুন, কোনো এক কারণে হঠাৎ করে চলে গেল বিদ্যুৎ। এখন বছর কেটে গেল, তবুও বিদ্যুৎ আসছে না। তাও আর আসবেও কিনা তারও সম্ভাবনা নেই। এই ভয়াবহ সময়ে আমাদের কি হবে, কি কি পরিস্থিতির সাথে আমাদের মোকাবেলা করতে হবে, কল্পনারও বাহিরে। জাপানের একটি শহরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। মানুষ মনে করে যে সপ্তাহ বা মাসের মধ্যে চলে আসবে, কিন্তু বিদ্যুৎ আর আসে না। মানুষের বেঁচে থাকা তখন পুরোপুরি অসম্ভব হয়ে দাঁড়ায়। বাঁচার জন্য মানুষ শহর ছেড়ে গ্রামে গিয়ে ঠাঁই নেয়। কিন্তু এই প্রতিকূল পরিস্থিতিতে কি সহজেই বেঁচে থাকা যায়? মুভিতে নানা করুণ পরিস্থিতি দেখানো হয়েছে একটি পরিবারের মধ্যে দিয়ে, যে এই যুগে এসে বিদ্যুৎ চলে গেলে মানুষের জীবন কি হয়ে যেতে পারে। তাহলে চলুন তাই দেখে আসি কি কি কাণ্ডকারখানা ঘটে বছরের পর বছর বিদ্যুৎ না থাকার ফলে। গল্পের শুরুতে আমরা জাপানের রাজধানী টোকিও শহর দেখতে পাই। এই শহরেই বসবাস করে এক সুজুকি পরিবার। পরিবারে ছিল 4 জন সদস্য। বাবা, তার নাম ইউসি, সে খুবই আনন্দে তার টিভি চ্যানেল উপভোগ করছে। মা মিৎসু, সে কিচেনে এখন রান্নায় ব্যস্ত। বড় ছেলে কেনজি, ছোট মেয়ে ইউই, তারা দুজনই নিজেদের ফোন পিসি নিয়ে ব্যস্ত। পরিবারটিকে দেখেই বোঝা যাচ্ছে যে তারা পুরোপুরি প্রযুক্তির ওপর নির্ভরশীল। পরিবারের মধ্যে যে একসাথে বসে গল্প করা, সময় কাটানো বা ছুটির দিনে একসাথে ঘুরতে বের হয়েও যে আনন্দ করা যায়, তা এই পরিবারের মধ্যে নেই বললেই চলে। কাছে থেকেও সবাই দূরে। আসলে বলতে গেলে সব পরিবারেই এখন একই অবস্থা। প্রযুক্তি জীবন সহজ করে দিলেও এই দিকগুলো দিয়ে দূরত্ব বানিয়ে দিচ্ছে। পরের দিন সকালে ইউসি দেরি করে ঘুম থেকে ওঠে। তার অ্যালার্ম ক্লকটা সময় মতো বাজেনি, তাই সে অফিসে যেতে অনেক লেট হয়ে গিয়েছে। এখন যে কটা বাজে সে তাও জানে না, কারণ পুরো বাড়িতেই বিদ্যুৎ নেই। তবে অবাক করা বিষয় হলো, বিদ্যুৎ না থাকলেও তাদের আইপিএস গুলো তো কাজ করার কথা, সেগুলো কাজ করছে না। ইউই দেখে তার ফোন বন্ধ হয়ে আছে, কারণ ফোনে চার্জ নেই। বোঝা যায় কাল রাত থেকেই বিদ্যুৎ নেই, তাই ফ্রিজের সমস্ত মাছ মাংস নষ্ট হয়ে গিয়েছে। তখন ইউসি বিদ্যুৎ অফিসে কল করার চেষ্টা করে, কিন্তু ফোনও তো কাজ করছে না, কারণ এটাও তো বিদ্যুৎ দিয়েই চলে। বিদ্যুৎ নেই, গরমে তাদের অবস্থা একেবারেই খারাপ। যে যার যার মতো তৈরি হয়ে বের হয়ে পড়ে। ইউসি যাবে অফিসে আর ছেলেমেয়েরা যাবে স্কুলে, কিন্তু বাহিরে বের হলেই দেখা যায় আরেক কাণ্ড। জানা যায় পুরো অ্যাপার্টমেন্টেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় লিফটগুলো চলছে না, তাই তাদের কষ্ট করে 10 তলা থেকে পায়ে হেঁটে নামতে হয়। ইউসি ইতিমধ্যেই অফিসে যেতে অনেক লেট হয়ে যায়। সে দ্রুত ট্রেন স্টেশনে চলে আসে, কিন্তু সেখানে আরেক কাণ্ড। মানুষের ভিড়ে দাঁড়ানোই যাচ্ছে না। ইউসি জানতে পারে পুরো জাপানেই বিদ্যুৎ নেই, আর ট্রেনগুলো নিজের গন্তব্য থেকে আসতে পারেনি, কারণ ট্রেনও তো বিদ্যুৎ দিয়েই চলে। তাই বিদ্যুৎ না থাকায় সেগুলো শহরের নানা জায়গায় থেমে আছে। উপায় না পেয়ে ইউসি বাসে করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাস, ট্যাক্সি এগুলোও তো বিদ্যুৎ দিয়েই চলে। আর টোকিও শহরে এরকম কোনো যানবাহনও নেই যেগুলো বিদ্যুৎ ছাড়া চলে। কি আর করার, এখন বাধ্য হয়ে ইউসিকে হেঁটে হেঁটে অফিস যেতে হবে। তবে এর মধ্যে কেনজি ভালোভাবে স্কুলে যাচ্ছিল, কারণ তার সাইকেল আছে। সে সাইকেলে যাতায়াত করে। হঠাৎ করে সে থেমে যায়। শহরের এমন অবস্থা, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষেরাই হেঁটে হেঁটে কাজে যাচ্ছে। কেনজি এরকম দৃশ্য এর আগে কখনো দেখেনি। আর এখানেই এক মজার কাণ্ড ঘটে। কিছু গাড়ির মালিকেরা কেনজির সাইকেল দেখে হিংসে করতে থাকে। যদি তার সাইকেলটা চালিয়ে তারা কাজে যেতে পারত। তাদের গাড়িগুলো তো চলছে না। কোটি টাকার গাড়ির থেকে এখন সাইকেলের মূল্যই বেশি। এটাই হচ্ছে পরিস্থিতি। এদিকে ইউসি কোনোভাবে অফিসে পৌঁছয়। সে অনেক দেরি করে ফেলেছে। তবে শুধু সেই নয়, বাকিদের অবস্থাও একই। এর উপরে অফিসের ইলেকট্রনিক ডোর খুলছে না। কোনো উপায় নেই, তখন বাধ্য হয়ে এত দামি দরজা ভেঙে ফেলতে হয়। দরজা তো ভাঙল, কিন্তু এবার কম্পিউটারগুলো চালু করবে কিভাবে? বিদ্যুৎ ছাড়া এগুলোও তো চালু হবে না। এদিকে মিৎসু এত গরমে ঘরের কাজ করে হাঁপিয়ে গেছে।
বাহিরে আসলে তার প্রতিবেশীদের সাথে দেখা হয়। প্রত্যেকে রাতের জন্য খুবই চিন্তিত যে রাতে যদি বিদ্যুৎ না আসে তাহলে কি হবে। এটা ভেবে সবাই মোমবাতি কিনতে যেতে থাকে। তখন মিৎসু ঠিক করে সেও কিনতে যাবে। সে মোমবাতি এবং প্রয়োজনীয় জিনিস কিনতে সুপারমার্কেটে আসে। চার্জার লাইট, ব্যাটারি এগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। কিছু মোমবাতি বেঁচে ছিল, মিৎসু সেগুলো কিনে নেয়। মার্কেটে প্রচুর ভিড়। যেহেতু বিদ্যুৎ নেই তাই ক্রেডিট কার্ডের মেশিনগুলো চলছে না। তখন সবাইকে ক্যাশ টাকা দিতে বলা হয়। ক্যাশ টাকা হিসেব করতে অনেক সময় লাগছিল। এতে করে এক লম্বা লাইন হয় আর মিৎসুকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এদিকে ইউসির অফিসে খুবই খারাপ অবস্থা। কেউই কাজ করতে পারছে না, কোনো ডিভাইসই চলছে না। সবাই উদাসীন হয়ে বসে আছে। কেউ কেউ বলে এটা কোনো স্বাভাবিক বিদ্যুতের সমস্যা নয়, বিদ্যুৎ অফিস থেকে এখনো কিছু জানানো হয়নি। আর সবচেয়ে অবাক করা বিষয়, আইপিএস জেনারেটর এগুলো কেন চলছে না? বিদ্যুৎ না থাকলেও এগুলো তো চলার কথা। সকলের ভাবনা যে আজ রাতের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। কম্পিউটারগুলো বন্ধ, তাই করার মতো তেমন কাজও নেই। এজন্য অফিসের বস আজকের জন্য সবাইকে ছুটি দিয়ে দেয়। রাস্তায় কোনো যানবাহন চলছে না, মানুষ হেঁটে হেঁটে গন্তব্যে পৌঁছচ্ছে। এভাবে আর কত হাঁটা যায়? তাই ইউসি একটি সাইকেলের দোকানে আসে সাইকেল কিনতে। কিন্তু সাইকেলের দাম তো আকাশ ছোঁয়া। যেই দামে আগে 3টি সাইকেল কেনা যেত সেই দামে এখন একটি সাইকেল কেনা যাবে। সবাই সময়ের সুযোগ নিচ্ছে। কিছু করার নেই, ইউসি সাইকেল কিনে নেয়। এরপর রাত হয়, কিন্তু বিদ্যুৎ এখনো আসেনি। কি এক অস্বস্তিকর অবস্থা। মোমবাতি জ্বালিয়ে যে যার কাজ করছে। টয়লেটে ফ্লাশ হচ্ছে না, ট্যাঙ্কের পানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কাল হয়তো তাদের পানি কিনে আনতে হবে। তারা মোমবাতির আলো দিয়ে রাতের খাবার খায়। সবাই বসে বসে বোর হচ্ছিল। ফোন, ল্যাপটপ, টিভি সবকিছু বন্ধ। তাদের সময় যেন কোনোভাবেই পার হচ্ছে না। এ সময়ে পুরো পরিবার ব্যালকনিতে চলে আসে। পুরো এলাকা অন্ধকার। তারা রাতের আকাশে চাঁদ তারা দেখে। এরকম সময় এর আগে কখনোই তারা একসাথে কাটায়নি। এভাবেই 3 দিন কেটে যায়। বিদ্যুৎ আর আসেনি। অ্যাপার্টমেন্টের অবস্থা একেবারেই খারাপ। ওয়াশিং মেশিন বন্ধ, পানি ওঠানো যাচ্ছে না। একটা মানুষ আর কত কিছু সামলাতে পারে? এই 3 দিন বিদ্যুৎ না থাকায় তাদের দৈনন্দিনের জীবনধারাই পরিবর্তন হয়ে যায়। স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে না। অধিকাংশ স্টুডেন্ট বিদ্যুৎ না থাকায় স্কুলে আসছে না। এদিকে ইউসির অফিসে জানানো হয় বিদ্যুৎ না আসা পর্যন্ত অফিসের কোনো কাজই করা যাবে না। তাই সকল চাকরিজীবীদের বলা হয় বিদ্যুৎ আসার পরই অফিসে আসতে। ইউসি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে, তাই সে তার বসকে বলে এই সময়ে কি তারা বেতন পেতে পারে? উত্তরে তার বস বলে যেহেতু অফিসে এখন কাজ করাই যাচ্ছে না, কোনো আয় হচ্ছে না, অফিসে আয় না থাকলে সে তাদের বেতন কোথা থেকে দেবে? এসব শুনে ইউসির মাথায় পাহাড় ভেঙে পড়ে। সামনে যে আর কি কি খারাপ ঘটবে তাই এখন দেখা বাকি। অফিস থেকে বাড়ি যাওয়ার সময় ইউসি দেখে তার বস পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। সে ইউসিকে বলে যেহেতু শহরে পানির সংকট এবং গরম বেশি আর বিদ্যুৎ ছাড়া কতদিন এভাবে থাকা যায়, তাই সে গ্রামে চলে যাচ্ছে। সেখানে পুকুর, খালবিল আছে, পানির সমস্যা মিটে যাবে আর সেখানের পরিবেশও ঠান্ডা। ইউসি ভাবে তাদেরও গ্রামে চলে যাওয়া উচিত। এদিকে মিৎসু পানি আনার জন্য দূরের ওয়াটার ট্যাঙ্কের কাছে আসে, কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সে পানি নিতে পারে না। জানা যায় সব পানি শেষ হয়ে গিয়েছে। ক্রেডিট কার্ড চলবে না, তাই ইউসি ব্যাংক থেকে টাকা উঠাতে আসে। কিন্তু ব্যাংকেও তো অনেক ভিড়, প্রত্যেকেই টাকা উঠাবে। এই ভিড়ের ধাক্কাধাক্কি খেয়ে ইউসির নাক ফেটে রক্ত বের হয়ে যায়। 7 দিন কেটে গেছে, বিদ্যুৎ আসেনি। দোকানপাট বন্ধ, স্কুল কলেজ ফাঁকা। বিদ্যুৎ না আসায় পুরো শহরের অবস্থা প্রাণঘাতী। পানির সংকট, খাবারের সংকট, ঘরে গরমে থাকা যাচ্ছে না। কেউই নিজেদের কাজ করতে পারছে না। কলকারখানা, অফিস, আদালত সব বন্ধ। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এক কথায় বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এলাকার সবাই মিলে আলোচনায় বসে। বিদ্যুৎ অফিসে গিয়ে তারা জানতে পেরেছে 7 দিন আগে জাতীয় গ্রিড সহ সবগুলো গ্রিডে কি যেন হয়েছে। বিদ্যুৎ আর উৎপন্ন করা যাচ্ছে না। বায়ু শক্তি দিয়ে অথবা প্রাকৃতিক গ্যাস জ্বালিয়ে বা জ্বালানি ব্যবহার করেও কোনোভাবেই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যাচ্ছে না। বিদ্যুৎ কিছুতেই তৈরি হচ্ছে না। কি এক আজব ব্যাপার। তবে গবেষকরা বিষয়টা নিয়ে কাজ করছে। আশা করা যায় মাসখানিক লাগতে পারে সবকিছু ঠিক হতে। তবে এখন এই সময়গুলো কিভাবে পার করবে? তাই সবাই সিদ্ধান্ত নেয় গ্রামের বাড়িতে চলে যাবে। পরের দিন অনেক
অনেকেই একে একে গ্রামে চলে যাচ্ছিল। এদিকে অ্যাপার্টমেন্টের এক বৃদ্ধা মহিলা এই সময়ে মারা গিয়েছে। ওনার অনেক বয়স হয়েছে, তার উপর গরমের কষ্ট, বাথরুমের কষ্ট সামলাতে না পেরে মানুষটা মারা যায়। এসব দেখে ইউসি সিদ্ধান্ত নিয়ে নেয় তারাও এবার গ্রামের বাড়িতে চলে যাবে। তার গ্রামের বাড়ি কাগোশিমায়। কেঞ্জি আর ইউই অনেক অবাক হয়। গ্রাম দেখতে কেমন তারা সেটাও জানে না। পরের দিন সকাল সকাল তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কেঞ্জি তার ফোনটা সাথে নিয়ে নেয়। তার বাবা দেখে বলে, তুমি এটাকে এখনো সাথে রেখেছো? এটার এখন কোনো মূল্য নেই, রাস্তায় ফেলে দিলে চোরও ফিরে তাকাবে না। যাই হোক, তারা সবাই সাইকেলে করে নিজেদের যাত্রা শুরু করে। রাস্তায় অনেককেই সাইকেল চালাতে দেখা যায়। সুজুকিদের পানি কেনার প্রয়োজন ছিল, কিন্তু দোকানগুলোতে সবকিছুর দাম অনেক বেশি। সবাই সময়ের সুযোগ নিচ্ছে। এক বোতল পানির দাম প্রায় 300 টাকা। তারা একটি দোকানে আসে। অনেক চেষ্টা করে কিছু দাম কমিয়ে তারা অনেকগুলো পানির বোতল আর খাবার কিনে নেয়। সেগুলো খেয়ে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। এরপর তারা আবার যাত্রা শুরু করে। তারা প্লেনের টিকিট কিনেছে কাগোশিমায় যেতে। সামনেই তাদের একটি এয়ারপোর্টে যেতে হবে। কিছুক্ষণ পর তারা সেখানে চলে আসে, কিন্তু এয়ারপোর্টের গেট বন্ধ ছিল। প্রচুর মানুষের ভিড় সেখানে। ইউসি জানতে পারে তাদের সকলের ফ্লাইট বাতিল করে দেয়া হয়েছে। এজন্য এত মানুষের ভিড়। সবাই রেগে ক্ষিপ্ত হয়ে আছে, কারণ টিকিট কেনার আগ অব্দি এরকম কিছু বলাই হয়নি যে ফ্লাইট বন্ধ হতে পারে। পুলিশরা বলে, যেহেতু বিদ্যুৎ নেই তাই প্লেন চালানো যাবে না। যা জ্বালানি বেঁচে আছে তা ভবিষ্যতের জন্য রাখতে হবে। কিন্তু এসব কেউ মানবে না। এতে করে পুলিশের সাথে জনগণের লড়াই শুরু হয়। এর মধ্যে কিছু লোক গেট টপকিয়ে ওপারে যেতে চাইছিল। সব মিলিয়ে সেখানে এক বড় ঝামেলার সৃষ্টি হয়। যেহেতু ফ্লাইট বাতিল করা হয়েছে, এখানে থেকে আর লাভ নেই। তাই সুজুকিরা এক হোটেলে চলে আসে। আজ রাতে তারা এখানেই থাকবে। তবে এখানেও সেই একই অবস্থা, সুযোগের অসৎ ব্যবহার। এক রাত থাকার জন্য তাদের একজনের থেকে 30,000 টাকা দিতে হবে। উপায় না পেয়ে ইউসিকে তাদের 4 জনের জন্য 1,20,000 টাকা দিতে হয়। রাতের খাবারের সময় তারা আলোচনা করে যে তারা কি করবে। তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়াও তো সম্ভব না, এখানেও তো থাকা যাবে না। খাবার দাবার শেষ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম তুলনার চেয়েও বেশি। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাদের গ্রামে যেতেই হবে। তবে তারা প্লেনে করে তো যেতে পারছে না, গাড়ি ঘোড়াও চলছে না। তাহলে এখন তাদের বাঁচতে হলে সাইকেলে করে গ্রামে যেতে হবে। এটাই একমাত্র পথ। এতে করে তাদের মাস লেগে যেতে পারে। পরের দিন সকালে কেঞ্জি আর ইউই দোকান থেকে একটি ম্যাপ নিয়ে নেয়। এই দোকানগুলোতে এখন কোনো বিক্রেতা নেই। আর এদিকে তাদের বাবা মা একটি মুদি দোকানে আসে। কিছু দামি অ্যালকোহল বিক্রি করে তারা খাবার দাবার কিনে নেয়। এরপর তারা নিজেদের যাত্রা শুরু করে। তারা প্রথমে ম্যাপের সাথে মিলিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না। তবে কয়েক ঘন্টা যাত্রার পর তারা একটি হাইওয়ে খুঁজে পায়। সেখানে অনেক পরিবার আশ্রয় নিয়েছে। প্রত্যেকেই নিজেদের গ্রামের বাড়িতে যাবে। তারাও একটি জায়গায় বিশ্রাম নেয়। আজ রাতটা তারা এখানেই পার করবে। তখন তাদের কাছে পানি দেখে একটি পরিবার সেই পানি কিনতে চায়। 1000 টাকা দিলেও ইউসি রাজি হয় না। এখন সবকিছুর থেকে খাবার আর পানির মূল্যই বেশি। রাত হলে তারা খাবার খেয়ে সেখানেই শুয়ে পড়ে। অনেক ঠান্ডা ছিল সেখানে, তবে কিছু করার নেই। বেঁচে থাকতে হলে সারভাইভ করতে হবে। এর মধ্যে আবার চোর এসে তাদের পানির বোতল চুরি করে নেয়। কেঞ্জি চোরটির পিছু নেয়, কিন্তু পরে সে দেখে লোকটি তার ছোট বাচ্চার জন্য পানি চুরি করেছে। কেঞ্জির এতে মায়া হয়। সে লোকটিকে ধরতে পারে না। পরের সকালে সুজুকিরা আবার যাত্রা শুরু করে। তাদের একটা বড় টানেল পার করতে হবে। টানেল বলতে এখানে ব্রিজের নিচের রাস্তাকে বোঝানো হয়েছে। সেখানে ঘোর অন্ধকার থাকে। তারা ভয়ে সেই রাস্তা পার করতে পারে না। তাই তারা সেখানে থাকা কিছু বৃদ্ধা মহিলাদের সাহায্য নেয়। বদলে তাদের টাকা দিতে হবে। 16 দিন পার হয়ে গিয়েছে। তারা একটি নদীর কাছে এসে বিশ্রাম নিচ্ছিল। তাদের কাছে খাবার থাকলেও পানি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। তৃষ্ণায় পাগল হয়ে ইউসি নদীর ময়লা পানি খাওয়া শুরু করে। অন্তত তৃপ্তি তো মেটাতে পারবে। এরপর তারা নিজেদের যাত্রা শুরু করে। পথে হঠাৎ করেই প্রচুর বৃষ্টিপাত ও তীব্র বাতাস বইছিল। এই ঝড়ের মধ্যে সাইকেল চালানো যাচ্ছিল না। তাই তারা সাইকেলগুলো থামিয়ে রেখে রাস্তার একপাশে আশ্রয় নেয়। এই ঝড়ের মধ্যে তাদের সাইকেলগুলো ক্ষতিগ্রস্ত হয়। ঝড় থামলে দেখা যায় তাদের জিনিসপত্রগুলো ভেঙে গিয়েছে। একটি সাইকেল পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাপড় চোপড়গুলো ময়লা হয়ে গিয়েছে আর সমস্ত খাবার দাবার নষ্ট হয়ে গিয়েছে। আফসোস করা ছাড়া
ছাড়া আর করার কিছুই নেই। এর মধ্যে ইউসি আবার অসুস্থ। নদীর ময়লা পানি খেয়ে তার পেটে সমস্যা হয়েছে। তাই কেনজি আর ইউই একটি দোকানে আসে তাদের বাবার জন্য ঔষধ নিতে। তবে তারা সেখানে কিছুই খুঁজে পায় না। খাবারের জন্য কিছু না পেয়ে তারা শেষ পর্যন্ত বেড়ালের খাবার বেছে নেয়। অন্তত তারা খিদে তো মেটাতে পারবে। পানির বিকল্প হিসেবে তারা খুঁজে পায় অ্যাসিডযুক্ত ব্যাটারির পানি। এই পানি পান করলে শরীরের কিছু তো ক্ষতি হবে, তবে এরকম নয় যে মানুষ মারাই যাবে। কি করার, পানি নেই, এখন বাঁচার জন্য ব্যাটারির পানি খেতে হবে। এগুলো নিয়ে তারা তাদের বাবা মায়ের কাছে চলে আসে। বেড়ালের খাবারগুলো ইউই খেতে যায়, তবে সে এর বাজে গন্ধের কারণে খেতে পারে না। মানুষ কি আর বিড়ালের খাবার খেতে পারে? কেনজি তার ফোনের কভার কেটে তার সাইকেলের টায়ার ঠিক করে নেয়। এরপর তারা আবার নিজেদের যাত্রা শুরু করে। এক সপ্তাহ কেটে যায়। ব্যাটারির পানি আর বিড়ালের খাবার খেয়ে তারা এক সপ্তাহ কাটিয়ে দিয়েছে। যাত্রাপথে তাদের একটি পরিবারের সাথে পরিচয় হয়। পরিবারটি খুবই স্মার্ট। তারা আয়ুর্বেদের নানা ব্যবহার জানে। পরিবারের একজন বলে, জঙ্গলে এরকম কিছু গাছ আছে যেগুলো সেদ্ধ করে খাওয়া যায়, এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। পরিবারটির কাছ থেকে সুজুকিরা অনেক কিছু শিখে নেয়, যেমন কিভাবে পানি ফিল্টার করা যায়, কিভাবে খাবার সংরক্ষণ করে অনেকদিন নেওয়া যায়, নানা ইত্যাদি। পরিবারটিকে সাথে নিয়ে তারা অনেকটা পথ পাড়ি দেয়। এরপর তারা যার যার গন্তব্যে রওনা হয়। 43তম দিনে সুজুকিরা এক বাজারের কাছে আসে। সেখানে ভালো খাবার দাবার বিক্রি করা হচ্ছিল। সমুদ্রের মাছ এবং বিভিন্ন সামুদ্রিক খাবার রান্না করা হচ্ছিল। লোকেরা আনন্দের সাথে খাচ্ছিল। এসব দেখে খুশি হয়ে সুজুকিরাও লাইনে দাঁড়ায়। কিন্তু ভাগ্য খারাপ, তাদের সময় আসতে আসতে সমস্ত খাবার শেষ হয়ে যায়। ইউসি দোকানদারকে অনেক অনুরোধ করে, এমনকি সে তার পা পর্যন্ত ধরে কিছু মাছ রান্না করে দেওয়ার জন্য। কিন্তু আজকের জন্য যা নিয়ে আসা হয়েছিল সব শেষ হয়ে গিয়েছে। তাই দোকানদারের আর কিছুই করার ছিল না। কেটে যায় 67 দিন। খিদের চোটে তারা কাঁপতে থাকে। তারা একটি ক্ষেতের কাছে এসে বসে। খিদের জ্বালায় ইউসি এতটাই পাগল হয়ে যায় যে সে সেখানের পোকামাকড় খাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই তারা শূকরের ডাক শুনতে পায়। ক্ষেতে একটি শূকর ছিল। তা দেখা মাত্রই তারা শূকরটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু মানুষ কি প্রাণীর সাথে দৌড়ে পারে? বহু কষ্টে ইউসি সেটাকে মেরে ফেলতে পারে। কিন্তু শূকরটিকে মারতে পারলেও এটাকে কেটে মাংস বের করতে তাদের অস্বস্তি হচ্ছিল। তখনই তাদের কাছে এক বৃদ্ধ লোক আসে। সে তাদের কাটার কাজটা করে দেয়। লোকটি কৃষক, সামনেই তার বাড়ি। সে ইউসিদের নিজের বাড়ি নিয়ে যাচ্ছিল। তবে কথা হলো, এই ফাঁকা মাঠে শূকর এলো কোথা থেকে? কার শূকর এটা? এরপর তারা লোকটির বাড়ি আসার পর কল দেখে পাগলের মতো পানি খেতে থাকে। বহুদিন পর তারা প্রাণ ভরে ভালো পানি খেতে পারছে। তখন জানা যায় শূকরটি আসলে লোকটির। তার খামার থেকে সবগুলো শূকর বের হয়ে হারিয়ে গিয়েছে, আর সেখান থেকে একটিকেই ইউসি মেরে ফেলেছে। তবে লোকটি তাদের ক্ষমা করে দেবে যদি বদলে তারা তার বাকি শূকরগুলো খুঁজে এনে দেয়। তারপর লোকটি তাদের খেতে দেয়। তারা 2 মাস পর ভালো খাবারের স্বাদ পেল। ইউই তো খাওয়ার সময় কান্নাই করে দেয়। আসলে এতদিন পর ভালো খাবার খাওয়ার যে কি শান্তি তা ভাষায় বলে প্রকাশ করার মতো নয়। তারা পেট ভরে মন ভরে খায়। খাওয়া শেষে তারা লোকটির সাথে মিলে কাজ করতে থাকে। যেহেতু বিদ্যুৎ নেই, তাই ফ্রিজের বিকল্প অন্য ব্যবস্থা করতে হবে। তাই তারা সবাই মিলে মাংসগুলো লবণ মশলা দিয়ে সংরক্ষণ করে। তার পরের দিন তারা লোকটির হারিয়ে যাওয়া শূকরগুলো খুঁজে এনে দেয়। এমনকি তারা লোকটির বাড়িতে থাকা এবং খাওয়ার বদলে লোকটির কাজে অনেক সাহায্য করে। এভাবেই এক সপ্তাহ তারা সেখানে কাটায়। এবার তাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় এসে গিয়েছে। যাওয়ার সময় লোকটি তাদের অনেকগুলো মাংস এবং আরো খাবার সাথে দিয়ে দেয়। লোকটি তাদের বলে সে তাদের প্রতি কৃতজ্ঞ। তারপর তারা লোকটিকে বিদায় জানিয়ে তাদের যাত্রা আবার শুরু করে। তারা কাগোশিমার অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। 3 দিন পর তারা একটি নদীর কাছে চলে আসে। নদীর ওপারেই তাদের গ্রামের পথ, কিন্তু নদীর ওপর কোনো ব্রিজ ছিল না যে তারা নদী পার করতে পারবে। তারা যেই ম্যাপটিকে অনুসরণ করেছে সেটি খুবই পুরাতন। নদীর কথা সেখানে উল্লেখই নেই, কিন্তু এবার নদী তো পার করতে হবে। তাই তারা সবাই মিলে একটি ভেলা বানানোর চেষ্টা করে। শুকনো কাঠ, গাছের ডাল, লতা পাতা এগুলো দিয়ে তারা একটি ভেলা বানায়।
তারা ভেলায় করে নদীর এপারে চলেও আসে, কিন্তু ওপারে সাইকেলগুলো রয়েছে, তাই ইউসি তার ছেলেকে নিয়ে ওপারে যেতে থাকে। কিন্তু মাঝ নদীতে আসার পর হঠাৎই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মাত্রা অনেক বেশি ছিল, আর এর মধ্যেই এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টি আর পানির স্রোতে ভেলাটি ভেঙে যায়, আর ইউসি সাইকেলের নিচে পড়ে পানিতে ডুবে যায়। সাইকেলের ভারে সে আর উপরে উঠে আসতে পারে না। বৃষ্টি থামলে তাকে অনেক খোঁজা হয়। কেনজি শুধু তার বাবার পরচুলাটাই খুঁজে পায়। ইউসি পানিতে ডুবে মারা গিয়েছে। পুরো পরিবার শক হয়ে যায়। তাদের বাবা মারা যাবে তারা স্বপ্নেও ভাবেনি। কাঁদতে কাঁদতে তারা এগোতে থাকে। 94 দিন পার হয়ে গেছে। তারা রেললাইন ধরে এগোচ্ছিল। ব্যাগে খাবার ছিল, আর সেই খাবারের গন্ধে সেখানে থাকা কিছু হিংস্র কুকুর তাদের ওপর আক্রমণ করে বসে। আক্রমণের শিকার হয় মিৎসু। সে রাস্তার থেকে নিচে জঙ্গলে গড়িয়ে পড়ে যায়, আর তার একটি পা ভেঙে যায়। দুজন কোনোভাবে তাদের মাকে নিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু কুকুরগুলো আবারও তাদের পিছু আসতে থাকে। কুকুরগুলো তাদের ওপর আক্রমণ করবে, ঠিক সেই সময় সেখানে একটি ট্রেন চলে আসে। ট্রেন দেখে কুকুরগুলো পালিয়ে যায়। এই ট্রেনটি কয়লায় চলে। জাপানে আগের সময়ে এই ট্রেনগুলো চলাচল করত। এই কয়লার ট্রেন দেখে তারা তো অবাকই হয়ে যায়। তারপর তারা ট্রেনে করে গ্রামে যেতে থাকে। ট্রেনে কয়েকজন ডক্টর ছিল, তারা মিৎসুকে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাদের খেতে দেয়া হয়। এদিকে দেখা যায় নদীর পাড়ে ইউসি পড়ে আছে। সে মারা যায়নি, ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছে। ইউসি উঠে হাঁটতে থাকে। একটা সময় সে ক্ষেতের পাশে বসে পড়ে। এই ক্ষেতের সামনে দিয়েই যাচ্ছিল সেই কয়লা চালিত ট্রেনটি। ইউসি ট্রেন দেখে তার হাতে থাকা মশালটি জ্বালিয়ে দেয়। ভাগ্যক্রমে ট্রেন থেকে মিৎসু তাকে দেখতে পায়। ট্রেন থামিয়ে দেওয়া হয়। কেনজি আর ইউই তাদের বাবাকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। পুরো পরিবার আবার একসাথে হয়। ট্রেনটি কাগোশিমায় গিয়ে থামবে। অবশেষে 108 দিন পর সুজুকিরা তাদের গ্রামের বাড়িতে চলে আসে। ইউসির বাবা সমুদ্রের ধারে মাছ ধরছিল। তাকে দেখে তারা আনন্দে ফেটে পড়ে। অবশেষে তারা এতদিনের কষ্ট, সংগ্রাম আর ভয়ানক প্রতিকূল পরিস্থিতিতে হার না মেনে শেষ পর্যন্ত গ্রামে পৌঁছতে পারল। আসলে মানুষ চাইলে সবকিছু করতে পারে। কেটে যায় 2.5 বছর। তারা সবাই এখন গ্রামের বাসিন্দা। গ্রামের পরিবেশের সাথে তারা নিজেদের মানিয়ে নিয়েছে। সুজুকি পরিবার এখন অনেক পরিশ্রমী। পুরুষেরা চাষাবাদ করে এবং মাছ ধরার কাজ করে, এবং নারীরা তাঁতের কাজ করে, তার সাথে ঘরের সমস্ত কাজই করে থাকে। এভাবেই সুখে শান্তিতে তাদের গ্রামে জীবন কাটছিল। একদিন ভোরবেলা মাইকের সাইরেনে ইউসির ঘুম ভেঙে যায়। সে উঠে এসে দেখে তার অ্যালার্ম ক্লকটা বেজে উঠেছে। সবাই শব্দ পেয়ে বাহিরে বের হয়। দেখা যায় দূর দূরান্ত এলাকা পর্যন্ত লাইট জ্বলে উঠেছে। তার মানে কি বিদ্যুৎ ফিরে এসেছে? হ্যাঁ, অবশেষে 2.5 বছর পর আজ বিদ্যুৎ ফিরে এসেছে। আবার সচল হয় টোকিও শহর। ব্যস্ত হয় শহরের রাস্তাঘাট। শহর যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পেল। এরপর জানা যায় এই বিদ্যুৎ হারিয়ে যাওয়ার কারণ ছিল সোলার ফ্লেয়ার বা সৌরশিখা। সূর্যে এক তীব্র মহাজাগতিক রশ্মির প্রভাবে বিশ্বব্যাপী এই ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল। সুজুকি পরিবার আবার তাদের শহরের জীবনে চলে আসে। তবে তারা এখন আগের মতো শুধু প্রযুক্তির উপর নির্ভর নয়, সবকিছু তারা প্রয়োজন মতো ব্যবহার করে। পরিবারের সবাই আগের থেকে এখন অনেক বেশি শ্রমশীল এবং প্রাণবন্ত। তারা এখন একে অপরকে অনেক ভালোবাসে এবং একে অপরকে বোঝে, আর একে অপরকে সময় দেয়। আর এর সাথেই এই মুভিটি এখানে শেষ হয়। বিদ্যুৎ ছাড়া আমাদের বাঁচা অবশ্যই কঠিন, কিন্তু পুরোপুরি অসম্ভব নয়। বিদ্যুৎ যেমন আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে, সেরকম আমাদের আপনজন থেকেও দূরে সরিয়ে নিয়েছে। সুজুকি পরিবার আমাদের শিখিয়েছে যে কিভাবে বিদ্যুৎ ছাড়াও বেঁচে থাকা যায়। যেরকম উন্নত যানবাহন ছাড়া তারা পায়ের বলে সাইকেলে করে শহর থেকে গ্রামে চলে আসে। কিভাবে ভেলা বানিয়েও নদী পার করা যায়, কিভাবে প্রকৃতির সাথে মানিয়ে নিয়ে টিকে থাকতে হয়, কিভাবে মাছ ধরতে হয়, কিভাবে শিকার করতে হয়, আর কিভাবে দিনরাত চাষিদের মতো খেটে ফসল ফলাতে হয়। করেছে তারা কতই না পরিশ্রম, খেয়েছে তারা কতই না বাজে খাবার, কখনো দুর্গন্ধযুক্ত বেড়ালের খাবার, কখনো এসিডযুক্ত ব্যাটারির পানি। এসব কিছুই শিখিয়েছে মানুষ কতটা শক্তিশালী। সুজুকি পরিবারও বুঝতে পেরেছে তাদের জীবনের আসল মূল্য, বুঝেছে পরিবারের গুরুত্ব। এখন
এখন আর সুজুকি পরিবার আগের মতো নেই, তারা পুরোপুরি বদলে গিয়েছে, প্রযুক্তির আসল ব্যবহার করতে শিখে গিয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল মুভিফ্লিক্সকে সাপোর্ট করবেন। যেহেতু আমাদের চ্যানেল একেবারেই নতুন, তাই এখন আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আমাদের চ্যানেলে মূলত আমরা দুজন ভয়েস আর্টিস্ট, মেল এবং ফিমেল। স্ক্রিনের ডান পাশের মুভিগুলো আপনারা ফিমেল কণ্ঠে পাবেন, যেমন ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার, রোম্যান্টিক, হরর কমেডি বা ড্রামা। এই সবগুলো জনরার মুভি আপনারা ফিমেল কণ্ঠে পাবেন। আগামীর মুভিগুলো অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে, তাই মুভিফ্লিক্সকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।